হ্যালো 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 স্টুডেন্টস, ওয়েস্ট বেঙ্গল কমার্স ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি মনোজিৎ সরকার, আর আমরা উচ্চ মাধ্যমিক 2026 সেমিস্টার 4 এর লাস্ট মিনিটস অ্যাকাউন্টস রিভিশন করছি। অলরেডি আমাদের দুটো ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স কমপ্লিট হয়ে গেছে। আজকে আরো একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার ডিসোলিউশন অফ পার্টনারশিপ ফার্ম আমরা করতে চলেছি। এখান থেকে কিন্তু খুব সহজ একটা চ্যাপ্টার, কিন্তু বেশ কিছু কনসেপ্ট রয়েছে। তাই আমরা আজকের চ্যাপ্টারে যা যা কনসেপ্ট হতে পারে আমরা উইথ সাম উইথ অ্যান্সার হাতে কলমে করব, এবং এই ভিডিওটা দেখার পর ডিসোলিউশনের সমস্ত অঙ্ক কিন্তু তুমি পারবে। তাহলে চলো সময় নষ্ট না করে আমরা আজকের ক্লাস শুরু করি। তাহলে আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে ডিসোলিউশন অফ পার্টনারশিপ ফার্ম, অর্থাৎ পুরো ফার্মটাকে আমরা বন্ধ করে দিচ্ছি। আর ফার্ম বা বিজনেস বন্ধ করে দেওয়ার অর্থ কি? ফার্মের যত সম্পত্তি রয়েছে সেগুলো সব বিক্রি করে দাও, ফার্মের যত লাইবিলিটি রয়েছে সেই টাকা দিয়ে সব পেমেন্ট করো, মালিক যত টাকা পাবে তাদেরকে মিটিয়ে দাও, এবং ব্যাংক পুরো জিরো হয়ে গেল, ক্যাশ পুরো জিরো হয়ে গেল, সমস্ত সম্পত্তি লাইবিলিটি সবকিছু জিরো হয়ে গেল, এবং বিজনেসের আর কোনো অস্তিত্ব থাকলো না। এটাকেই বলা হয় বিজনেস বন্ধ করে দেওয়া। পার্টনারশিপের ক্ষেত্রে যেটা বলা হয় ডিসলিউশন অফ পার্টনারশিপ ফার্ম। কারণ আমরা জানি একটা বিজনেসের অস্তিত্ব বলতে বোঝায় তার অ্যাসেট কত, তার লাইবিলিটিস কত। আর এই দুটোই যদি জিরো হয়ে যায় তাহলে বিজনেসের আর কোনো অস্তিত্ব কিন্তু থাকে না। আর এই জিনিসটাই আমরা এই চ্যাপ্টারের মধ্যে করতে চলেছি। এবার এই ডিসলিউশনের জন্য আমাদের কি কি প্রসিডিওর ফলো করতে হবে, কোন অ্যাকাউন্ট সবার আগে বন্ধ করব, কোন অ্যাকাউন্ট সবার শেষে বন্ধ করব, আর কিভাবে সম্পত্তি বিক্রি করব, কিভাবে লাইবিলিটিস গুলোকে পেমেন্ট করব। চলো, আমাদের যে কোনো বিজনেসের অর্থাৎ পার্টনারশিপ ফার্ম স্পেসিফিক্যালি কি কি বই আমাদের থাকে। আমাদের প্রথমে থাকে ব্যালেন্স শিট, রাইট? আমাদের একটা থাকে ব্যালেন্স শিট। আর ব্যালেন্স শিটের মধ্যে কি দেওয়া থাকে? সমস্ত অ্যাসেট দেওয়া থাকে আর সমস্ত লাইবিলিটিস গুলো দেওয়া থাকে। এইবার এই সমস্ত অ্যাসেটকে বিক্রি করে দেওয়া আর সেই টাকা দিয়ে সমস্ত লাইবিলিটিস গুলোকে পেমেন্ট করে দেওয়া, তাহলেই আমার ব্যালেন্স শিট জিরো হয়ে গেল। এইবার এই সম্পত্তি বিক্রি করা আর লাইবিলিটিস গুলোকে পেমেন্ট করার জন্য আমরা একটা স্পেশাল অ্যাকাউন্ট খুলবো যার নাম রিয়ালাইজেশন অ্যাকাউন্ট। তাই ডিসলিউশনের চ্যাপ্টারের সবার প্রথম যে অ্যাকাউন্টটা করতে হয় তার নাম হচ্ছে রিয়ালাইজেশন অ্যাকাউন্ট। রিয়ালাইজেশন মানে কি? কোনো জিনিস বিক্রি করে টাকা নেওয়া এবং সেই টাকা দিয়ে লাইবিলিটিস পেমেন্ট করা। এবং সমস্ত কিছু বিক্রি করার পর যদি অতিরিক্ত কিছু টাকা থাকে সেটা ওল্ড পার্টনার ওল্ড রেশিওতে ভাগ করব। যদি কোনো এক্সট্রা লস হয়ে গিয়ে থাকে তাহলে ওল্ড পার্টনার ওল্ড রেশিওতে সেই লসটাকে ভাগ করে নেবে। যখনই রিয়ালাইজেশন হয়ে গেল, অর্থাৎ সমস্ত লাইবিলিটিস পেমেন্ট কমপ্লিট, সমস্ত অ্যাসেট বিক্রি করা কমপ্লিট, এবার আমাদের স্পেশাল কিছু লাইবিলিটি থাকে। যেমন কি পার্টনার লোন অ্যাকাউন্ট, অর্থাৎ কোনো পার্টনার যদি বিজনেসে কোনো লোন দিয়ে থাকে সেটাকে বলা হয় ইন্টারনাল লাইবিলিটি টু পার্টনার। আমাদের লাইবিলিটি দু রকমের হয়, একটা হচ্ছে বাইরের লোকের কাছে দেয়, একটা হচ্ছে ভেতরের লোকের কাছে দেয়। তো বাইরের লোকের কাছে যেটা দেয় সেটা সবার আগে পেমেন্ট করতে হয়। তাই আমরা রিয়ালাইজেশন অ্যাকাউন্টের মধ্যে সমস্ত বাইরের লোকের কাছে যত দায় রয়েছে সেগুলোকে সব পেমেন্ট করলাম। এরপরে ভেতরের লোক, পার্টনার বিজনেসে কোনো লোন দিয়েছিল, সেই ভেতরের লোকের দায় যেটা ফার্ম, সেই টাকাটা তারপরে পেমেন্ট করবে। তারপরে যদি এক্সট্রা কিছু টাকা পড়ে থাকে তবে পার্টনার মালিক হওয়ার দরুন যে টাকা পায় বিজনেসের কাছে, পার্টনারের ক্যাপিটালের ব্যালেন্স, সেই টাকা পেমেন্ট করব। এবং তারপরেও আমাদের ক্যাশ বা ব্যাংক অ্যাকাউন্টে যদি কিছু পড়ে থাকে সেটা ওল্ড পার্টনার ওল্ড রেশিওতে নিজেদের মধ্যে ভাগাভাগি করে কিন্তু নেবে। তাহলে এই প্রসিডিওরে আমাদের কিন্তু ডিসলিউশন হয়। তাহলে সবার আগে রিয়ালাইজেশন অ্যাকাউন্ট করো, সমস্ত অ্যাসেট লাইবিলিটি বিক্রি করো, পার্টনারদের লোন অ্যাকাউন্ট থাকলে সেটাকে পেমেন্ট করো, তারপরে পার্টনারদের ক্যাপিটাল অ্যাকাউন্টে ব্যালেন্স বার করো এবং সেই টাকাটাকে পেমেন্ট করো, এবং লাস্টে ক্যাশ বা ব্যাংক অ্যাকাউন্টকে ক্লোজ করতে হবে। অনেক সময় ক্যাশ বা ব্যাংক অ্যাকাউন্টে আর কোনো টাকাই পড়ে থাকবে না। আর যদি পার্টনারদের ক্যাপিটাল অ্যাকাউন্ট পেমেন্ট করার পরেও কিছু পড়ে থাকে সেটা আমরা লাস্টে ওল্ড পিএসআর এ সেটা কিন্তু ওল্ড পার্টনারদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেবো। আর বিজনেসে কোনো কিচ্ছু বেঁচে থাকলো না, অর্থাৎ বিজনেসটা বন্ধ হয়ে গেল। এইবার আমরা ডিসকাস করব সব থেকে ইম্পর্টেন্ট যেটা, রিয়ালাইজেশন অ্যাকাউন্ট কিভাবে বানানো হয় আর কি কি আসে। আমাদের ব্যালেন্স শিটের মধ্যে যত অ্যাসেট বা লাইবিলিটিস রয়েছে সেটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে নর্মাল অ্যাসেট, নর্মাল লাইবিলিটি, আর একটা হচ্ছে স্পেশাল অ্যাসেট বা স্পেশাল লাইবিলিটি, অর্থাৎ যেগুলো স্পেসিফিক্যালি আমরা স্পেশাল ভাবে ট্রিট করি। যেমন আগের চ্যাপ্টারের অঙ্কগুলো তো বারবার বলে এসেছি, জেনারেল রিজার্ভ স্পেশাল ট্রিটমেন্ট হয়, গুডউইল থাকলে স্পেশাল ট্রিটমেন্ট হয়, প্রভিশন থাকলে স্পেশাল ট্রিটমেন্ট হয়, ইনভেস্টমেন্ট ফ্ল্যাকচুয়েশন রিজার্ভ, ডব্লিউসিআর ওয়ার্কম্যান কম্পেনসেশন রিজার্ভ, এই ধরনের ছোটখাটো যে সমস্ত স্পেশাল আইটেম থাকে। এছাড়া বাকি যেগুলো নর্মাল অ্যাসেট, নর্মাল লাইবিলিটি, নর্মাল অ্যাসেট মানে কি? যেগুলো হচ্ছে বিজনেসের নর্মালি ফিক্সড অ্যাসেট যেগুলো থাকে, যেমন ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, পেটেন্টের টাকা,
এক্সিস্টিং গুডউইলের টাকা, লাইব্রেরি সাইডে ক্রেডিটর্স, বিলস পেয়েবল ইত্যাদি ইত্যাদি। তাই সমস্ত অ্যাসেট গুলোকে আমরা ট্রান্সফার করব রিয়ালাইজেশন অ্যাকাউন্টের ডেবিট দিকে। তাহলে টু অল নর্মাল অ্যাসেট পরপর 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 ব্যালেন্স শিট থেকে কপি করব আর এখানে আমরা পেস্ট করে দেবো, রাইট? সমস্ত নর্মাল লাইবিলিটিস গুলোকে ব্যালেন্স শিট থেকে কপি করব আর ক্রেডিট দিকে আমরা পরপর 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 কপি আর পেস্ট করব। তার মানে কি দাঁড়ালো, লাইবিলিটিস গুলো সব এদিকে চলে এলো, অ্যাসেট গুলো সব ডেবিট দিকে চলে এলো, তাহলে ব্যালেন্স শিটের আর কোনো অস্তিত্ব থাকলো না, রাইট? এরপরে এই যত লাইবিলিটিস চলে এলো সেই লাইবিলিটিস গুলোকে পেমেন্ট করতে হবে, তাদেরকে টাকা পেমেন্ট করতে হবে। তাহলে সেটা আমরা টু ক্যাশ বা ব্যাংক অ্যাকাউন্ট বলে সমস্ত লাইবিলিটিস গুলোকে পেমেন্ট করব। আর যত অ্যাসেট ছিল সেই অ্যাসেট গুলোকে সব বিক্রি করে দিয়ে টাকা আনতে হবে, তাহলে বাই ক্যাশ ও ব্যাংক অ্যাকাউন্ট বলে অল অ্যাসেটস টু বি সোল্ড, সমস্ত অ্যাসেট গুলোকে আমরা বিক্রি করে দেবো অঙ্কে যে দামে বিক্রি করতে বলবে, রাইট? এরপরে যদি রিয়ালাইজেশন করতে গিয়ে কোনো খরচা হয়ে থাকে তাহলে সেটা রিয়ালাইজেশন অ্যাকাউন্টের ডেবিট দিকে টু ক্যাশ বা ব্যাংক অ্যাকাউন্ট বলে রিয়ালাইজেশনের খরচাগুলোকে পেমেন্ট করব, রাইট? এরপরে কোন একটা পার্টিকুলার লাইবিলিটি যদি কোন একজন পার্টনারে স্পেসিফিক্যালি পেমেন্ট করে তাহলে সেটা রিয়ালাইজেশন অ্যাকাউন্ট ডেবিট টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট বলে, যেহেতু পার্টনার পেমেন্ট করেছে তাই পার্টনার ক্যাপিটাল অ্যাকাউন্টকে করলাম ক্রেডিট, তাহলে লাইবিলিটিস পেইড বাই পার্টনার। এবার কোন একটা অ্যাসেট যদি পার্টনার নিয়ে চলে যায় অর্থাৎ পার্টনার কিনে নিল ফর এন এক্সাম্পল, তাহলে বাই পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট বলে অ্যাসেট টেকেন ওভার বাই পার্টনার। তাহলে লাইবিলিটি যদি পার্টনার পেমেন্ট করে টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, আর যদি কোনো একটা অ্যাসেট পার্টনার নিয়ে চলে যায় তাহলে বাই পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট বলে অ্যাসেট টেকেন ওভার বাই পার্টনার। এই সমস্ত গুলোকে করার পর অ্যাসেট বিক্রি করলাম, লাইবিলিটিস পেমেন্ট করলাম, সমস্ত কিছু করলাম, রিয়ালাইজেশন এক্সপেন্সেস পেমেন্ট করলাম, করার পরে যদি দেখি অতিরিক্ত টাকা পড়ে আছে এখনো তাহলে সেটাকে বলবো গেইন অন রিয়ালাইজেশন, আর যদি দেখি লস হয়ে গেল তাহলে বলবো লস অন রিয়ালাইজেশন। এবং গেইন বা লস যাই বেরোক না কেন সেটা ওল্ড পার্টনার ওল্ড পিএসআর এ নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেবে। তাহলে রিয়ালাইজেশন এখন কমপ্লিট, ব্যালেন্স শিটও ক্লোজ হয়ে গেল, সমস্ত অ্যাসেট লাইবিলিটিস হেঁটে গেল। এখান থেকে যে ব্যালেন্সটা বেরোবে সেটাকে আমরা পাঠাবো পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টের মধ্যে, এবং পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টের ক্লোজিং ব্যালেন্স বার করবো যে এখনো পার্টনার কত টাকা পায়, এবং সেই টাকাটা ক্যাশ বা ব্যাংক অ্যাকাউন্ট থেকে আবার পেমেন্ট করে দেবো, এবং সমস্ত লাইবিলিটিস হেঁটে গেল, বিজনেস বন্ধ হয়ে গেল। এইটাই হচ্ছে আমার এই চ্যাপ্টারের মূল মোটিভ। এবার এখান থেকে আমাদের তিনটে ইম্পর্টেন্ট নোট মনে রাখতে হবে। অঙ্কে এই অ্যাসেট গুলোকে যে দামে বিক্রি করতে বলবে আমরা সেই দামে বিক্রি করবো, কিন্তু অনেক সময় কোনো কোনো অ্যাসেট সম্পর্কে অঙ্কে বলবে না আদৌ বিক্রি করেছে কিনা বা বিক্রি করে কত টাকা আমি পেলাম। তখন আমরা কি করবো, যদি if nothing mention all tangible assets to be sold in book value, তার মানে কি অ্যাসেট আমরা যেটা দু রকমের হয়, ট্যাঞ্জেবল অ্যাসেট, ইনট্যাঞ্জেবল অ্যাসেট। ট্যাঞ্জেবল অ্যাসেট যে টাচ করা যায়, ছোঁয়া যায়, চোখে দেখা যায়। ইনট্যাঞ্জেবল অ্যাসেট যে টাচ করা যায় না, ছোঁয়া যায় না, চোখে দেখা যায় না। ফর এক্সাম্পল ল্যান্ড অ্যান্ড বিল্ডিং চোখে দেখা যায় তাই এটা আমার ট্যাঞ্জেবল অ্যাসেট। গুডউইল চোখে দেখা যায় না, ইনট্যাঞ্জেবল অ্যাসেট। পেটেন্ট, ট্রেডমার্ক, কপিরাইট এগুলো সবই হচ্ছে ইনট্যাঞ্জেবল অ্যাসেট, চোখে দেখা যায় না। যে সমস্ত ট্যাঞ্জেবল অ্যাসেট গুলো বলবে সেগুলো অঙ্কে বিক্রি করতে বলুক বা না বলুক তার যা ভ্যালু থাকবে সেই দামে আমরা অবশ্যই বিক্রি করবো। তাহলে ইফ নাথিং ইজ মেনশন অল দ্য ট্যাঞ্জেবল অ্যাসেটস টু বি সোল্ড ইন ইটস বুক ভ্যালু, তাহলে ট্যাঞ্জেবল অ্যাসেটস কিছু বলুক বা না বলুক অবশ্যই আমরা বাই ব্যাংক অ্যাকাউন্ট বা বাই ক্যাশ অ্যাকাউন্ট বলে বিক্রি করবো তার যা দাম লেখা রয়েছে। আর অঙ্কে যদি স্পেসিফিক্যালি বলে তাহলে সেই দামে বিক্রি করবো। আর ইনট্যাঞ্জেবল অ্যাসেট কিছু বললে পেমেন্ট করব, বিক্রি করব, কিছু না বললে কিচ্ছু দেখাবো না, রাইট? এরপরে লাইবিলিটিস, লাইবিলিটিস গুলোকে ইফ নাথিং ইজ মেনশন অল দ্য লাইবিলিটিস টু বি পেইড, অর্থাৎ লাইবিলিটিস কে কিছু বলুক বা না বলুক যত টাকা লাইবিলিটি রয়েছে তোমাকে অবশ্যই অবশ্যই পেমেন্ট করতে হবে। আর অঙ্কে যদি স্পেসিফিক্যালি বলে এই লাইবিলিটিটা এত টাকা দিয়ে পেমেন্ট করেছি তাহলে আমরা সেই দামে পেমেন্ট করবো, আর কিছু বলার রাখলে যে দাম সেই দামেই লাইবিলিটি কিন্তু মেটাতে হবে, পেমেন্ট করতে হবে। এরপরে বলছে এক্সেপ্ট প্রভিশন, আমরা জানি প্রভিশন ফর ব্যাড ডেট, প্রভিশন ফর ডাউটফুল ডেট, এই সমস্ত প্রভিশন গুলো কিন্তু আমাদের লাইবিলিটি, কিন্তু এই একটা লাইবিলিটি যেটা আমরা কোনো পেমেন্ট করি না, কারণ প্রভিশন মানে হচ্ছে এমন একটা লাইবিলিটি যেটা প্রফিটের একটা অংশ আলাদা করে রাখা আছে, তাই এটার জন্য কাউকে পেমেন্ট করার দরকার পড়ে না। তাহলে সমস্ত লাইবিলিটি সম্পর্কে কিছু বলুক না বলুক পেমেন্ট করবো, বাদ দিয়ে কোনটা, প্রভিশন। প্রভিশন হচ্ছে এমন একটা লাইবিলিটি যেটা লাইবিলিটি সাইডে আমরা দেখাই কিন্তু সেটার আর পেমেন্ট করার দরকার পড়ে না, রাইট? আমরা একটা অঙ্ক করলেই বুঝতে পারবো। এরপরে আমাদের রিজার্ভ কি কি থাকে স্পেশাল আইটেমের মধ্যে,
জেনারেল রিজার্ভ, ডব্লিউসিআর, আইএফআর, ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন রিজার্ভ, এই সমস্ত রিজার্ভ গুলো অঙ্কে যদি কিছু বলে তাহলে আমরা সেই অনুযায়ী ট্রিটমেন্ট করবো। অঙ্কে যদি কিছু না বলে তাহলে জাস্ট ওল্ড পার্টনারদের মধ্যে ওল্ড পিএসআর এ ভাগাভাগি করে পাঠিয়ে দেবো, রাইট? তাহলে অঙ্কে যদি একটা রিজার্ভ থাকে, যদি অঙ্কে কিছু বলে অ্যাডজাস্টমেন্ট, এইভাবে করবো। আর না বললে ওল্ড পিএসআর ওল্ড রেশিওতে জাস্ট ভাগাভাগি করে দেবো। এরপর এই ডিভলিউশনের অঙ্কে সব থেকে ইম্পর্টেন্ট যে কনসেপ্টটা সেটা হচ্ছে রিয়ালাইজেশন এক্সপেন্স। এবার রিয়ালাইজেশন এক্সপেন্সের ট্রিটমেন্ট বিভিন্ন রকম ভাবে হতে পারে। প্রথম, বন্ড বাই ফার্ম, অর্থাৎ যে পার্টনারশিপ ফার্ম রয়েছে সেই ফার্মেরই কথা ছিল রিয়ালাইজেশন এক্সপেন্সেস পেমেন্ট করার, অর্থাৎ কার উপরে দায় রয়েছে, ফার্মের খরচা ফার্ম পেমেন্ট করবে এবং পেমেন্ট ফার্ম নিজেই করবে। অর্থাৎ আমার পেমেন্ট করার কথা আমিই পেমেন্ট করলাম, ফার্মের পেমেন্ট করার কথা ফার্মই পেমেন্ট করেছে। তাহলে সেক্ষেত্রে হবে রিয়ালাইজেশন অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ বা ব্যাংক অ্যাকাউন্ট। তার মানে রিয়ালাইজেশন অ্যাকাউন্টে টু ক্যাশ বা ব্যাংক অ্যাকাউন্টে রিয়ালাইজেশন এক্সপেন্সেস কিন্তু ডেবিট দিকে চলে এলো। এর পরের ঘটনা, বন্ড বাই ফার্ম বাট পেইড বাই পার্টনার, খরচা আমারই পেমেন্ট করার কথা, কিন্তু আমার পার্টনার পেমেন্ট করে দিল, আমার বন্ধু পেমেন্ট করে দিল, তাহলে কি হবে? তাহলে বন্ধুকে টাকাটা তো ফেরত দিতে হবে। তাই আমার জার্নালিটি হচ্ছে রিয়ালাইজেশন অ্যাকাউন্ট ডেবিট টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। তাহলে আমার খরচা রিয়ালাইজেশন অ্যাকাউন্ট ডেবিট, পার্টনার পেমেন্ট করেছে তাই টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। এর পরের ঘটনা, বন্ড বাই পার্টনার এবং পেইড বাই পার্টনার, বন্ধুর খরচা বন্ধুই পেমেন্ট করেছে, বন্ধু সিনেমা দেখতে যাবে, বন্ধুই নিজের টাকা দিয়ে মুভি টিকিট কেটেছে। এরপরে বন্ধুর টাকা দিয়ে বন্ধু সিনেমা দেখতে যাবে নাকি ভ্যালেন্টাইন্স ডেতে গার্লফ্রেন্ডকে গিফট দেবে, তাতে আমার কি যায় আসে? আমার অ্যাকাউন্টে কি আমি সেটা দেখাবো? মোটেই দেখাবো না। তার মানে যদি বন্ধুর খরচা অর্থাৎ পার্টনারের খরচা পার্টনার নিজেই পেমেন্ট করে দিয়েছে তাহলে ফার্মের কি যায় আসে? ফার্মে কিচ্ছু দেখানো হবে না। এরপর বন্ড বাই পার্টনার বাট পেইড বাই ফার্ম, বন্ধু গার্লফ্রেন্ডকে বন্ধু গিফট দেবে, কিন্তু আমি পেমেন্ট করেছি সেই টাকাটা, তাহলে বন্ধুকে ফোন করে কি বলবো? যে তোর গার্লফ্রেন্ডের জন্য আমি গিফটের টাকা দিয়েছি, তুই পেমেন্ট কর আমাকে, রাইট? না হলে কিন্তু ব্রেকআপ হয়ে যাবে, রাইট? তাহলে বন্ধুর খরচা মানে বন্ধুরই পেমেন্ট করার কথা ছিল, তার মানে কি পার্টনারের খরচা পার্টনারেরই পেমেন্ট করার কথা ছিল, কিন্তু ফার্ম মানে আমি পেমেন্ট করেছি, তাহলে আমি ওর কাছ থেকে টাকা নেব। তাহলে জানালেন কি হবে? পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, ওর থেকে টাকা নিতে হবে টু ক্যাশ বা ব্যাংক অ্যাকাউন্ট, কারণ আমার ক্যাশ বা ব্যাংক অ্যাকাউন্ট কমে গেছে তাই ক্যাশ বা ব্যাংক অ্যাকাউন্টে করলাম ক্রেডিট, রাইট? তাহলে এই যে আমরা চারটে কনসেপ্ট পড়লাম, রিয়ালাইজেশন এক্সপেন্সেস কার দেওয়ার কথা ছিল, কে পেমেন্ট করেছে, সেই বেসিসে আমাদের চারটে কিন্তু পয়েন্ট ইম্পর্টেন্ট, চারটে পয়েন্ট কিন্তু আমি এলাবোরেটলি আমি ডিটেলসে আলোচনা করলাম। আশা করি এই পয়েন্ট নিয়ে তোমার আর কোনো ডাউট থাকবে না। পরীক্ষায় আমি যে পয়েন্টটি দিক না কেন সেটা আমি পারবো। নর্মালি পরীক্ষায় আমাদের বন্ড বাই ফার্ম এবং পেইড বাই ফার্মই দেবে, অর্থাৎ আমার খরচা আমি পেমেন্ট করেছি, ফার্মের খরচা ফার্মই পেমেন্ট করেছে, অর্থাৎ রিয়ালাইজেশন অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ বা ব্যাংক অ্যাকাউন্ট, এটাই কিন্তু নর্মালি দেয়। এরপর অঙ্কে বাই চান্স রিয়ালাইজেশন এক্সপেন্সেস দেওয়া আছে কিন্তু কার দেওয়ার কথা ছিল, কে পেমেন্ট করেছে কিচ্ছু বলেনি, তখন কি করব? তখন আমরা অ্যাজাম্পশন নেব ফার্মের খরচা ফার্মই পেমেন্ট করেছে, তাহলে নর্মাল যেটা, তাহলে সেক্ষেত্রে কি হবে? রিয়ালাইজেশন অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ বা ব্যাংক অ্যাকাউন্ট, অর্থাৎ রিয়ালাইজেশন অ্যাকাউন্টের ডেবিট দিকে দেখাবো। গট ইট? ব্যাস। এর সাথে সাথে ডিজলিউশনে যা যা কনসেপ্ট হতে পারে ইম্পর্টেন্ট কনসেপ্ট সবগুলো আমাদের ক্লিয়ার হয়ে গেল। এরপরে আমরা ডিজলিউশনের একটা অঙ্ক করব এবং হাতে কলমে আমাদের সমস্ত কনসেপ্ট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। চলো, আমাদের অঙ্কে কি বলেছে সবার আগে আমরা একটু পড়ে নিই। বলছে এ, বি এবং সি তিনজন পার্টনার শেয়ারিং প্রফিটস অ্যান্ড লসেস ইন দ্য রেশিও 2:1:1। তাহলে এটাই আমরা বলতে পারি ওল্ড পিএসআর। এবং দ্য ব্যালেন্স শিট অ্যাজ অ্যাট 31st March 2025, তাহলে 2025 এর মার্চের 31st আমাদের কি দেওয়া রয়েছে? ব্যালেন্স শিট দেওয়া রয়েছে। লাইবিলিটি সাইডে দেখো ক্রেডিটার্স দেওয়া, পার্টনারদের ক্যাপিটালের টাকা দেওয়া, আর কিছুই নেই। অ্যাসেট সাইডে গুডউইল, এক্সিস্টিং গুডউইল দেওয়া রয়েছে, পেটেন্টস, ল্যান্ড এন্ড বিল্ডিং, প্ল্যান্ট এন্ড মেশিনারি, কার, ডেটাস, ক্যাশ সবই বলে দিয়েছে। তাহলে ব্যালেন্স শিট যেমন হয় সবই দেবো। এই আইটেমগুলোর মধ্যে আমার শুধু ভাবতে হবে কোনটা নর্মাল অ্যাসেট কোনটা নর্মাল লাইবিলিটি এবং কোনটা স্পেশাল অ্যাসেট কোনটা স্পেশাল লাইবিলিটি, যেটা আমরা স্পেশাল ভাবে ট্রিট করবো। তাহলে দেখো ক্রেডিটার্স অন নর্মাল, তাহলে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে পোস্টিং করবো। ক্যাপিটাল স্পেশাল, তাই পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে ওপেনিং দিকে চলে যাবে। এরপর গুডউইল নর্মাল অ্যাসেট নর্মাল দিকে যাবে। এই যে এক্সিস্টিং গুডউইল রয়েছে এটা আমাদের নর্মাল অ্যাসেট এবং এটা বিক্রি করে যত টাকা আমি পাবো বলবো সেটা আমরা দেখাবো রিয়েলাইজেশনে যে টাকাটা বিক্রি করে এসছে। তা না হলে যদি বিক্রি করতে না বলে তাহলে কিন্তু বিক্রি করব না। কারণ মাথায় রাখতে হবে অ্যাসেট আমি দু রকমের বলেছিলাম, ট্যানজেবল অ্যাসেট, ইনট্যানজেবল অ্যাসেট। আর গুডউইল কিন্তু আমাদের একটা
ইনট্যাঞ্জেবল অ্যাসেট, কারণ এটাকে না তো চোখে দেখা যায়, না তো টাচ করা যায়, কিছুই করা যায় না, তার মানে অস্পর্শনীয়। তাহলে গুডউইল সম্পর্কে যদি অঙ্কে কিছু বলে বিক্রি করার কথা, তাহলে বিক্রি করবো, নাহলে গুডউইল যেমন তেমনই পড়ে থাকবে রিয়ালাইজেশনের মধ্যে। পেটেন্ট, পেটেন্টও কিন্তু আমার একটা ইনট্যাঞ্জেবল অ্যাসেট, চোখে দেখা যায় না, টাচ করা যায় না, অস্পর্শনীয় সম্পত্তি। তাই এটা অঙ্কে যদি কিছু বলে তাহলে সেই দামে বিক্রি করব, অঙ্কে যদি কিছু না বলে তাহলে যেমন আছে এমনই পড়ে থাকবে, রিয়ালাইজেশনের মধ্যে কোনো বিক্রি করব না। এরপর ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, কার, এই তিনটেই কিন্তু আমার ট্যাঞ্জেবল অ্যাসেট, অর্থাৎ চোখে দেখা যায়, টাচ করা যায়, স্পর্শনীয় সম্পত্তি। তাই অঙ্কে যে দামে বিক্রি করতে বলবে সেই দামে বিক্রি করব, আর যদি বিক্রি করতে না বলে তাও বিক্রি করব যে দাম দেওয়া আছে। গট ইট? এরপরে ডেটার্স, ডেটার্স আমাদের কি হবে? ডেটার্স অঙ্কে যদি বলে কত দামে বিক্রি করেছি বা কত টাকা রিকভার হয়েছে তাহলে সেই দামে দেখাবো, আর যদি কিছু না বলে নর্মালি থাকবে, কারণ ডেটার্সও কিন্তু আমার একটা ইনট্যাঞ্জেবল বা অস্পর্শনীয় সম্পত্তি। আর ক্যাশ, ক্যাশ তো আমরা আলাদা করে একটা অ্যাকাউন্ট খুলি, ক্যাশের মধ্যেই সবকিছু বিক্রি করে টাকা যাচ্ছে এবং সেখান থেকেই টাকা নিয়ে সবকিছু পেমেন্ট করছি, দ্যাটস অল। অঙ্কে কি বলেছে? দ্য ফার্ম ওয়াজ ডিসলভ, অর্থাৎ ফার্মটা বন্ধ হয়ে যাচ্ছে, অ্যান্ড দ্য অ্যাসেটস আর রিয়েলাইজড, অর্থাৎ অ্যাসেট বিক্রি করে কত টাকা এসছে বলে দিয়েছে। বলছে গুডউইল বিক্রি করে দিয়েছে 20,000 টাকায়, ল্যান্ড বিক্রি করেছে, কার বিক্রি করেছে, ডেটাস বিক্রি করেছে 50%-এ, এবং রিয়ালাইজেশন এক্সপেন্সেস হয়েছে 2,000। ব্যাস, তাহলে আমরা একটা করে আইটেম করব এবং রিয়ালাইজেশন অ্যাকাউন্টটা করব। চলো করে ফেলি। এবং পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টটা আমার করতে দিয়েছে, তাহলে আমরা ছক কেটে নিয়েছি, রিয়ালাইজেশন অ্যাকাউন্ট, ডেবিট, ক্রেডিট, পার্টিকুলার অ্যামাউন্ট, পার্টিকুলার অ্যামাউন্ট। আর আমাদের পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, কটা অ্যাকাউন্ট হবে আমাদের? পার্টিকুলার্স এ বি সি, এ বি সি, এ বি সি। চলো তাহলে অঙ্ক দেখি, পোস্টিং করি। একদম সহজ অঙ্ক, ডিসোলিউশনের অঙ্ক, খুব একটা কঠিন হয় না। চলো, সবার আগে দেখো ক্যাপিটাল অ্যাকাউন্টের ওপেনিং ব্যালেন্স বলে দেওয়া হয়েছে, তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্টের ওপেনিং ব্যালেন্স ক্রেডিট দিকে পাঠিয়ে দিই, 80, 80, 70। তাহলে বাই ব্যালেন্স বিডি, 80, 80 অ্যান্ড 70,000 হয়ে গেল। ক্রেডিটার্স, ক্রেডিটার্স আমরা কি করব? নর্মাল লাইবিলিটি, তাই উল্টো দিকে চলে যাবে, পোস্টিং করব সবার আগে রিয়ালাইজেশন অ্যাকাউন্টের মধ্যে, তাহলে বাই ক্রেডিটার্স। কত টাকা? 40,000 টাকা। তাহলে সমস্ত লাইবিলিটিস আর অ্যাসেট গুলোকে কি করতে হয়? জাস্ট কপি করতে হয় ব্যালেন্স শিট থেকে এবং পেস্ট করে দিতে হয় রিয়ালাইজেশন অ্যাকাউন্টের মধ্যে। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ, রাইট? যদি লাইবিলিটি হয় ক্রেডিট দিকে পেস্ট করব, আর যদি আমাদের অ্যাসেট হয় ডেবিট দিকে লিখবো। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ, তারপরে বিক্রি করব না পেমেন্ট করবো সেটা পরের বিষয়। এরপরে দেখো আমার লাইব্রেরি সাইড পুরো কমপ্লিট হয়ে গেল। অ্যাসেট সাইড, গুডউইল, পেটেন্ট সবকিছু আমরা আগে কপি করি আর বসিয়ে দিই রিয়ালাইজেশনে, তাহলে লিখবো টু অ্যাসেটস, আন্ডারলাইন। সবার প্রথমে কি আছে? গুডউইল। তারপরে কি আছে? পেটেন্টস। তারপরে কি আছে? ল্যান্ড। তারপরে কি আছে? প্ল্যান্ট। তারপরে কি আছে? কার। তারপরে আছে ডেটার্স। অ্যামাউন্ট গুলোকে বসাই, 25,000, 5,000, 80,000। প্ল্যান্ট কত আছে? 56,000। কার কত আছে? 54,000। ডেটাস কত দামের আছে? 48,000। আর লাস্ট আইটেম কি পড়ে আছে? ক্যাশ। ক্যাশের জন্য আমরা একটা আলাদা অ্যাকাউন্ট খুলবো এবং সেখানে আমাদের ওপেনিং ব্যালেন্সটাকে দেখাতে হবে। আমি এখানে শর্টে একটা ক্যাশের ব্যালেন্স খুলছি। আপাতত আমি শর্টে টি ফর্মে খুললাম, ঠিক আছে? ক্যাশ অ্যাকাউন্ট, ডেবিট, ক্রেডিট। আমাদের ক্যাশ হচ্ছে একটা অ্যাসেট অ্যাকাউন্ট, তাই ওপেনিং ব্যালেন্স ডেবিট দিকে হয়, তাহলে টু
ব্যালেন্স বিডি কত টাকা? 2000 টাকা। তাহলে দেখো, সমস্ত অ্যাসেট, সমস্ত লাইবিলিটিস, এভরিথিং পোস্টিং কমপ্লিট। ব্যাস, এরপর আমরা কি করব? যা যা বলেছে সেগুলোকে বিক্রি করতে হবে। সবার আগে গুডউইল অর্থাৎ অ্যাসেট বিক্রি করব। আর অ্যাসেট আমাদের দেখো আছে ডেবিট দিকে, আর বিক্রি করলে যাবে হচ্ছে ক্রেডিট দিকে। লাইবিলিটিস আছে ক্রেডিট দিকে, পেমেন্ট যখন করব তখন যাবে হচ্ছে ডেবিট দিকে। তাহলে আমরা এবার অ্যাসেট গুলোকে বিক্রি করি। বাই ক্যাশ অ্যাকাউন্ট, কারণ বিক্রি করছি অ্যাসেট এবং সেখানে আমার টাকা আসছে, তাই ক্যাশ অ্যাকাউন্টকে ডেবিট করছি। আর রিয়ালাইজেশন অ্যাকাউন্ট থেকে অ্যাসেট গুলোকে বিক্রি করছি, তাই রিয়ালাইজেশন অ্যাকাউন্টকে ক্রেডিট করছি। তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু রিয়ালাইজেশন অ্যাকাউন্ট, তাই রিয়ালাইজেশন অ্যাকাউন্টে বাই ক্যাশ অ্যাকাউন্ট। সবার আগে কাকে বিক্রি করব? গুডউইল। গুডউইলকে কত দামে বিক্রি করলাম? 20,000 টাকায়। এরপর ল্যান্ড অ্যান্ড বিল্ডিং বিক্রি করেছে 94,000-এ। তাহলে গুডউইল বিক্রি হয়ে গেল ল্যান্ড 94,000। এরপরে কি বিক্রি করেছি? কার 28,000 টাকায়। এরপর কি বিক্রি করেছি? ডেটাস 50% অফ দ্য ডেটাস, রাইট? ডেটাস কত টাকার ছিল? 48,000। ডেটাসের 50% রিকভার হয়েছে, মানে 50% বলতে পারো বিক্রি হয়েছে। তাহলে 50% হচ্ছে 24,000। এবার দেখো মজার বিষয়, পেটেন্ট বিক্রি হয়েছে কি হয়নি কিছু বলেনি, প্ল্যান্ট বিক্রি হয়েছে কি হয়নি কিছু বলেনি। পেটেন্ট হচ্ছে আমার একটা ইনট্যাঞ্জেবল অ্যাসেট, রাইট? তাই ইনট্যাঞ্জেবল অ্যাসেট যদি কিছু থাকে, সেটা অঙ্কে যদি কিছু না বলে, তাহলে সেটাকে আমরা বিক্রি করব না। অর্থাৎ যা আছে এখানে তাই পড়ে থাকবে, কোনো সেল হবে না। কিন্তু প্ল্যান্ট, প্ল্যান্ট হচ্ছে আমার একটা ট্যাঞ্জেবল অ্যাসেট। তাই ট্যাঞ্জেবল অ্যাসেট কিছু বলা থাক বা না থাক, আমরা সেটাকে বিক্রি করব। যদি কিছু বলা না থাকে, তাহলে যে দাম ছিল আমরা ধরে নেবো সেই দামেই কিন্তু প্ল্যানটা বিক্রি করেছি। তাহলে প্ল্যানটাকে দেখাই। প্ল্যান 56,000-এ আমরা বিক্রি করে দিলাম, রাইট? তাহলে এই পয়েন্টটাও অনেকে কিন্তু গুলিয়ে ফেলবে, তোমাদের ডাউট ক্লিয়ার হয়ে গেল। এরপরে তাহলে তাহলে পেটেন্ট বিক্রি করলাম না, অঙ্কে কিছু বলেনি। প্ল্যান্ট অঙ্কে কিছু বলেনি, তবু আমরা বিক্রি করেছি সেম দামে, রাইট? আর কি আছে অঙ্কে? আর কিছুই বলেনি, অঙ্কে বলেছে রিয়ালাইজেশন এক্সপেন্সেস হয়েছে। আর এই যে কেইটাসটা ছিল, কেইটাসকে পেমেন্ট করেছে কি করেনি অঙ্কে কিন্তু বলেনি, কিন্তু আমরা রুলস করলাম কি, লাইবিলিটি সম্পর্কে কিছু বলা থাক বা না থাক, তবুও পেমেন্ট করতে হবে ওর যা দাম। তাই আগে আমরা কেইটাসকে পেমেন্ট করব। তাহলে টু ক্যাশ অ্যাকাউন্ট, কিসের পেমেন্ট এটা? ক্রেডিটার্স। কত টাকা? অঙ্কে কিছু বলেনি, তাই পুরো টাকাটাই পেমেন্ট করবো 40,000। অঙ্কের লাস্ট আর একটা কি বলেছে? রিয়ালাইজেশন এক্সপেন্সেস 2,000 টাকা। এইবার এই রিয়ালাইজেশন এক্সপেন্সেসটা কার পেমেন্ট করার কথা ছিল, কে পেমেন্ট করেছে অঙ্কে কিছু বলেনি। তাহলে এই চারটে ক্যাটাগরির মধ্যে আমি বুঝতে পারছি না কোনটা। তাহলে যখন কিছু বলা না থাকে তখন আমরা ধরে নেব ফার্মের খরচা ফার্ম পেমেন্ট করেছে। তাহলে রিয়ালাইজেশন অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। রিয়ালাইজেশন এক্সপেন্সেস কত টাকা? 2,000 টাকা। তাহলে পেমেন্ট হয়ে গেল। তাহলে অঙ্কে দেখো এগুলো সব কমপ্লিট, এগুলো সব যা যা বলেছিল সব বিক্রি করে দিয়েছি, রিয়ালাইজেশন এক্সপেন্সেস পেমেন্ট করে দিয়েছি, লাইবিলিটিস যা ছিল পেমেন্ট করে দিলাম। ব্যাস হয়ে গেছে। এবার আমাদের রিয়ালাইজেশন অ্যাকাউন্টটাকে সবার আগে ক্লোজ করতে হবে। তাহলে রিয়ালাইজেশন অ্যাকাউন্টে আমি দেখতে পাচ্ছি ডেবিট দিকটাকে আগে যোগ করব। 25,000 যোগ 5,000 যোগ 80,000 যোগ 56,000 যোগ 54,000 যোগ 48,000 যোগ 40,000 যোগ
2000, অর্থাৎ আমাদের ডেবিট দিকটা বড় বেরোচ্ছে। ডেবিট দিকে টোটাল হচ্ছে 3 লাখ 3,10,000। ডেবিট দিকটা বড় বেরিয়েছে এবং ডেবিট দিকে টোটাল বেরোলো 3,10,000। এইখান থেকে আমাদের ক্রেডিট দিকটাকে বিয়োগ করতে হবে। অর্থাৎ আমি বলতে পারি যা না টাকা এসছে তার থেকে বেশি খরচা পেমেন্ট হয়ে গেছে, তাহলে আমার উল্টে রিয়ালাইজেশনে লস হয়ে যাচ্ছে। কত টাকা লস বেরিয়েছে ক্রেডিট দিকের গুলো বিয়োগ করি। তাহলে 3,10,000 থেকে মাইনাস 40,000, মাইনাস 20,000, মাইনাস 94,000, মাইনাস 28,000, মাইনাস 24,000, মাইনাস 56,000। তাহলে 48,000 এর লস বেরিয়েছে আমাদের। 48,000 এর লস। তাহলে এটাকে কি করব, এই যে লসটা বেরোলো এটা ওল্ড পার্টনারদের মধ্যে ওল্ড রেশিওতে ভাগাভাগি করে দেবো। তাহলে বলতে পারি বাই রিয়ালাইজেশন লস এ, বি অ্যান্ড সি নিজেদের মধ্যে কিন্তু ভাগাভাগি করে নেবে। আমরা একটু গ্যাপে লিখি তাহলে ক্যালকুলেশন করতে সুবিধা হবে। বি অ্যান্ড সি। ওল্ড রেশিও কি ছিল? ওল্ড রেশিও হচ্ছে 2:1:1। তাহলে বলতে পারি 48,000 ইন্টু 2/4, 48,000 ইন্টু 1/4, 48,000 ইন্টু 1/4, 2:1:1। কত হয়? প্রথম জনের 24,000 টাকা, পরের জনের 12,000 টাকা এবং পরের জনেরও 12,000 টাকা। তাহলে রিয়ালাইজেশন অ্যাকাউন্ট থেকে যে 48,000 এর লস বেরিয়েছিল ওল্ড পার্টনার ওল্ড রেশিওতে ডিস্ট্রিবিউট করে দিলাম এবং এটাকে আমরা পাঠিয়ে দেবো পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টের মধ্যে। তাহলে আমাদের রিয়ালাইজেশন অ্যাকাউন্টে দেখো ক্রেডিট দিকে বেরিয়েছে। তাহলে আমি বলতে পারি এস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, বিস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, সিস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু রিয়ালাইজেশন অ্যাকাউন্ট। তাহলে টু রিয়ালাইজেশন অ্যাকাউন্ট। কত কত? 24, 12, 12, 12,000, 12,000, রাইট? আর কোনো কিছু নেই এই অঙ্কে। তাহলে রিয়ালাইজেশন অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে গেল। এবার আমরা কি করব, এবার আমরা দেখে নেব পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে ব্যালেন্স কত পড়ে থাকছে। তাহলে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে ব্যালেন্সটাকে বার করি। 80,000, 80,000, 70,000, 70,000। সবার আগে দেখে নিই ব্যালেন্স কত পড়ে থাকে যেটা পার্টনারদেরকে পেমেন্ট করতে হবে। টু ব্যালেন্স সিডি। আদৌ পার্টনারদেরকে পেমেন্ট করতে পারবো কি পারবো না সেটা দেখার জন্য আগে আমাদেরকে টেম্পোরারি ব্যালেন্স বার করে নিতে হবে। কারণ আমরা তো এখনো জানি না যে আমার ক্যাশ অ্যাকাউন্টে কত টাকা ব্যালেন্স পড়ে আছে, ক্যাপিটালদের পেমেন্ট করতে পারবো কি পারবো না। কারণ সমস্ত লাইবিলিটি পেমেন্ট করার পর যদি ক্যাশে কিছু পড়ে থাকে তবেই পার্টনাররা পাবে, না হলে কিন্তু পার্টনাররা পাবে না। তাহলে আমরা জাস্ট একটা টেম্পোরারি আগে দেখে নিই কত টাকা পেতে পারে পার্টনাররা। তাহলে 80,000 মাইনাস 24,000। তাহলে এটা আমরা স্পেশাল ভাবে লিখছি 56,000, 80,000 মাইনাস 12,000, 68,000। আর সি কত পাবে? 70,000 মাইনাস 12,000, তাহলে 58,000, রাইট? এবার আমাদের দেখতে হবে যে ক্যাশে কত পড়ে আছে। সেটা দেখতে গেলে দেখো ক্যাশে ওপেনিং ছিল 2,000 টাকা, আর এই যেগুলো আমরা বিক্রি করেছিলাম সেটা পোস্টিং করা বাকি আছে, এই যেগুলো আমরা পেমেন্ট করলাম সেটা ক্যাশে পোস্টিং করা বাকি আছে, কারণ এই টাকাগুলো বিক্রি করে ক্যাশেই তো এসেছে। তাহলে বাই ক্যাশ অ্যাকাউন্ট বলে এখানে এসেছিল। তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু রিয়ালাইজেশন অ্যাকাউন্ট। তাহলে ক্যাশ বেড়েছিল যখন আমরা এইগুলোকে বিক্রি করেছিলাম, রাইট? তাহলে সেগুলোকে আমাদের লিখতে হবে ক্যাশ অ্যাকাউন্টের ডেবিট দিকে।
কত টাকা হয় আমরা একবারে লিখে দিতে পারি। তাহলে এইগুলোকে সব যোগ করে টোটাল ক্যাশ বিক্রি করে, সম্পত্তি বিক্রি করে যত টাকা এসছে সেটা ক্যাশের ডেবিট দিকে দেখাবো, আর যত টাকা পেমেন্ট করেছি সেগুলোকে যোগ করে ক্যাশ অ্যাকাউন্টের ক্রেডিট দিকে পেমেন্ট করব, রাইট? তাহলে আমরা দেখে নিই কত হয়। তাহলে 20,000 টাকা যোগ 94,000 টাকা যোগ 28,000 টাকা যোগ 24,000 টাকা যোগ 56,000 টাকা। তাহলে এইগুলোকে সব যোগ করলে আমরা পেলাম 2,22,000 টাকা ক্যাশ বেড়েছে বিক্রি করে, সম্পত্তি বিক্রি করে। তাহলে সেটাকে ক্যাশে দেখাই। তাহলে টু রিয়ালাইজেশন অ্যাকাউন্ট 2,22,000 টাকা সম্পত্তি বিক্রি করে এসছে, ক্যাশ বাড়লো। এরপরে এই যে টাকাটা এসছে আমার কাছে, ওপেনিং এ ছিল হচ্ছে 2,000, আরো সম্পত্তি বিক্রি করে এত, এই টাকা থেকে আমরা তো লাইবিলিটিস পেমেন্ট করলাম, সেগুলোকেও দেখাতে হবে। তাহলে বাই রিয়ালাইজেশন অ্যাকাউন্ট কত টাকা পেমেন্ট করেছে লাইবিলিটিস বাবদ? দেখো 40,000 টাকা প্লাস 2,000 টাকা পেমেন্ট করেছে, তাহলে আমি বলতে পারি 42,000 টাকার লাইবিলিটি কিন্তু পেমেন্ট করলাম। তাহলে 42,000। এইবার আমাদের দেখতে হবে ক্যাশে অ্যাকচুয়ালি ব্যালেন্স কত টাকা পড়ে আছে, এবং যদি পর্যাপ্ত টাকা থাকে তবেই পার্টনারদের যে ক্লোজিং ব্যালেন্স সেটা পেমেন্ট করতে পারবো, না হলে কিন্তু পেমেন্ট করতে পারবো না। যতটুকু থাকবে আমরা ততটুকুই পেমেন্ট করবো, গট ইট? তাহলে 2,22,000 টাকা যোগ 2,000 টাকা, তাহলে আমি বলতে পারি 2,24,000 টাকা আমার কাছে ক্যাশ ছিল, তার থেকে 42,000 টাকা পেমেন্ট হয়ে গেছে অলরেডি। তাহলে ক্যাশে আমাদের এখন পড়ে আছে 1,82,000। এবারে এই যে 1,82,000 আমি এখনো কিছু লিখলাম না বাই দিয়ে, লিখবো। আগে আমরা দেখে নিই যে পার্টনারদেরকে কত টাকা পেমেন্ট করতে হবে, রাইট? পার্টনারদেরকে টোটাল কত টাকা পেমেন্ট করতে হবে আমরা একবার দেখে নিই। টোটাল ক্যাপিটাল অফ এ প্লাস বি প্লাস সি সবার মিলিয়ে কত? 56,000, 56,000 যোগ 68,000 যোগ 58,000, এবং তিনজনের মিলিয়ে টোটাল কত টাকা আমার লাগবে পেমেন্ট করার জন্য পার্টনারদেরকে? তাহলে 56,000 যোগ 68,000 যোগ 58,000, টোটাল 1,82,000 আমার লাগবে। ক্যাশে কত পড়ে আছে? দেখো 1,82,000ই পড়ে আছে, তাহলে আমার সমস্যাই মিটে গেল। যত টাকা পার্টনারদেরকে দেবার দরকার ক্যাশের ব্যালেন্স এখনো সেইটুকুই পড়ে আছে, তাহলে আমরা পুরো টাকাটাই পার্টনারদেরকে পেমেন্ট করে দেবো। ক্যাশ পুরো জিরো হয়ে গেল, পার্টনারদের কাছে লাইবিলিটি পুরো জিরো হয়ে গেল, এবং ব্যবসা ডিসলভ হয়ে গেল, বন্ধ হয়ে গেল, রাইট? তাহলে আমরা বলতে পারি এই যে ব্যালেন্সটা বেরিয়েছে এটাই লিখবো বাই পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ব্যালেন্সিং ফিগার। তাহলে এখানে আমরা প্রথমে কেন লিখছিলাম না? কারণ আমরা বুঝতে পারছিলাম না যে যত টাকা আছে তত টাকা পার্টনারদেরকে দেওয়ার মতো আদেও উপযুক্ত কিনা। দেখা গেল যত টাকা পার্টনাররা পাবে তার থেকে কম ব্যালেন্স বেরিয়েছে, তাহলে ওইটুকুনি টাকা ওদের মধ্যে ডিস্ট্রিবিউট করতে হতো। আবার দেখা গেল পার্টনাররা যত পায় তার থেকে ক্যাশের ব্যালেন্স বেশি আছে, তাহলে পার্টনারদেরকে টাকা পেমেন্ট করার পরেও এক্সট্রা থাকতো, সেই টাকাটা ওল্ড রেশিওতে ওল্ড পার্টনারদের মধ্যে আমরা কিন্তু ভাগাভাগি করে জিরো করে দিতাম। কিন্তু এই অঙ্কের জন্য দেখছি ক্যাশে যা পড়ে আছে পার্টনাররা সেই টাকাটাই পাবে, তাহলে পুরো টাকাটাই পার্টনারদেরকে দিয়ে দিলাম। তাহলে এইখানে পার্টনারদের যে ব্যালেন্সটা ছিল, তাহলে এই অঙ্কে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টের যে ব্যালেন্সটা পড়ে থাকলো, যে পার্টনার যত টাকা বছরের শেষে যেদিন ব্যবসা বন্ধ হচ্ছে যত করে টাকা পাবে সেটা তাহলে আমাদের পেমেন্ট করে দিতে হবে। তাই আমরা এটাকে দেখাবো ব্যাংক ক্যাশ থেকে পেমেন্ট হলো, যেহেতু আমার অঙ্কে ক্যাশ রয়েছে এই ক্যাশ থেকে পেমেন্ট করছি। তাহলে এটা অ্যাকচুয়ালি ব্যালেন্স সিডি লিখেও তুমি ব্র্যাকেটের মধ্যে ক্যাশ লিখে দিতে পারো, অথবা টু ক্যাশ অ্যাকাউন্ট বলে ব্র্যাকেটের মধ্যে ব্যালেন্সিং ফিগার লিখে দিতে পারো। তো আমরা ক্যাশ থেকে যেহেতু পেমেন্ট করছি বোঝার সুবিধার জন্য টু ক্যাশ অ্যাকাউন্ট লিখলাম, ব্র্যাকেটে ব্যালেন্স লিখে দিলাম, রাইট? দুটোই ঠিক, গট ইট? তাহলে আমরা দেখে নিলাম
যত টাকা পাচ্ছে তাহলে পুরো টাকা ক্যাশ থেকে গেল, তাই আমরা টু ক্যাশ অ্যাকাউন্ট বলে পুরো টাকাটাই ওদের মিটিয়ে দিলাম। তাহলে দেখো, সমস্ত সম্পত্তি লাইবিলিটি হেঁটে গেছে, বিজনেসের কোনো অস্তিত্ব নেই। পার্টনাররা যত টাকা পেতো সমস্ত কিছু পেমেন্ট হয়ে গেল, ওরা আর কোনো টাকা পাবে না। ক্যাশে যত টাকা ছিল পুরো টাকা জিরো হয়ে গেল, আর কোনো ব্যালেন্স পড়ে থাকলো না। অর্থাৎ ব্যবসা পুরো 100% বন্ধ হয়ে গেল, ব্যবসা পুরো ডিসলভ হয়ে গেল। আর এই জিনিসটাই আমাদের করতে হয় অ্যাকচুয়ালি ডিসলিউশন অ্যাকাউন্টের মধ্যে। তাই ডিসলিউশন অ্যাকাউন্টে খুব একটা টাফ হয় তা নয়। যে পয়েন্টগুলো তোমাদেরকে বললাম মনে রাখার জন্য, স্পেসিফিক্যালি কি কি জিনিস বললাম, এই যে আমাদের রিয়ালাইজেশন এক্সপেন্সেস এর ট্রিটমেন্টটা, আর এই তিনটে নোট, এইটা তোমার মনে থাকলে ডিসলিউশনের সমস্ত অঙ্ক কিন্তু তোমার হয়ে যাবে। তাহলে আশা করি আমাদের তিনটে চ্যাপ্টার ফুল 100% লাস্ট মিনিট রিভিশন কমপ্লিট, এবং আমাদের পার্টনারশিপে শুধুমাত্র একটাই চ্যাপ্টার বেঁচে থাকলো, রিটায়ারমেন্ট অ্যান্ড ডেথ। আমরা সেখান থেকে একটা অঙ্ক করব, এবং রিটায়ারমেন্ট অ্যান্ড ডেথের কনসেপ্টটা কিন্তু আমাদের প্রায় ক্লিয়ার হয়ে যাবে। আর তারপরে যদি সম্ভব হয় তোমাদেরকে শেয়ারের চ্যাপ্টারটাও কিন্তু আমি একটা অঙ্ক করিয়ে দেবো। আর তা না হলে আমি তোমাদেরকে মডেল কোশ্চেন পেপারের ফুল 2 ঘন্টার ওয়ান শট যে ভিডিওটা দিয়েছি, তার মধ্যে কিন্তু শেয়ারের দুটো তিনটে অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্ক আমি অলরেডি করিয়ে দিয়েছি, ক্যাশ ফ্লো স্টেটমেন্টের অলরেডি অঙ্ক করিয়ে দিয়েছি, এবং এই দুটো চ্যাপ্টারের 100% গ্যারান্টেড থিওরি উইথ অ্যান্সার তোমাদেরকে প্রোভাইড করে দিয়েছি। তাই তোমরা ওখান থেকে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এবং শেয়ারের অঙ্কগুলো করে নাও, থিওরি গুলো মুখস্থ করে নাও। তাহলে আমাদের আজকের ক্লাস এই পর্যন্ত, আর তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সো থ্যাংক ইউ সো মাচ।